হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের যে বাকি 10টা সেট আছে ম্যাথের, যেটা লীলা রায়ের বই, তো সেইটা আমরা আবার শুরু করছি। আজকে প্র্যাকটিস সেট 16 করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার যে ইউটিউব চ্যানেল আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা একটুখানি শেয়ার করে দেবেন, তাহলে আমি একটুখানি মোটিভেশন পাবো এবং আপনাদের জন্য আরও ভালো ভালো এই সমস্ত ভিডিও আনার চেষ্টা করব। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 14 দাগের কোশ্চেনে কি বলছে? বলছে এ এবং বি দুটি পূর্ণ সংখ্যা, যাতে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 19, তাহলে এ এর মান কত? তো এখানে বলেছে এ আর বি যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে 19 আসছে, আর এ মাইনাস বি, তাহলে এটাকে আমি যদি ভাঙি, এ মাইনাস বি একটা আসে, আর হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু কত আসবে? এখানে হচ্ছে, এখানে 19 আছে, তো মানে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাহলে 19 ইন্টু 1 আমি এইভাবে লিখতে পারি। তাহলে এ প্লাস বি আমি যদি 19 ধরি, এ মাইনাস বি তাহলে কত? 1। তাহলে যদি আমি এটা কেটে দিই, তাহলে 2a ইকুয়ালস টু কত আসছে, মানে এটা যোগ করলাম, তাহলে এখানে 20 আসলো। এর ক্ষেত্রে তাহলে কত আসলো? 10। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 15 দাগের কোশ্চেনে কি বলছে? 15 দাগের কোশ্চেনে বলছে সুমিকে এক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 40% নম্বর প্রাপ্ত করতে হবে। সে 35 নম্বর পেল এবং 15 নম্বরে অনুত্তীর্ণ হলো, মানে 15 নম্বরের জন্য সে অনুত্তীর্ণ হলো। পরীক্ষায় পূর্ণ নম্বর কত? তাহলে এখানে হচ্ছে 40% হচ্ছে 5 নম্বর, এখানে বলেই দিয়েছে উত্তীর্ণ হওয়ার জন্য 40 নম্বর পেতে হবে, কিন্তু একজন পেয়েছে হচ্ছে 35% পেয়েছে, এবং সে কত নম্বরের জন্য ফেল করেছে? 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে এটা যোগ করে দিলে আমাদের 5 নম্বরটা চলে আসবে। তাহলে 35% এইদিকে আসলে 40 মাইনাস 35% মানে হচ্ছে 5%, এইটা সমতুল্য হচ্ছে 15। তাহলে 1% সমতুল্য কত? 3। এখানে চেয়েছে হচ্ছে সম্পূর্ণ নাম্বার, তাহলে সম্পূর্ণ নাম্বার যদি 100% হয়, তাহলে তার মান কত? এখানে হচ্ছে 300 নাম্বার। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, 16 দাগের কোশ্চেনে বলছে 5টি পর্যায়ক্রমিক সংখ্যার গড় এন। তাহলে 5টি পর্যায়ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে আমি সংখ্যাটাকে এইভাবে ধরি। যদি এন হয়, এখানে এন মাইনাস 1, এটা হচ্ছে এন প্লাস 1, আর এদিকে হচ্ছে এন মাইনাস 2, আর এখানে এন প্লাস 2। এটা হচ্ছে 5টা সংখ্যা। যদি পরের দুটো সংখ্যা অন্তর্ভুক্ত হয়, তবে 7টি সংখ্যার গড় কত? তাহলে পরের দুটো সংখ্যা মানে এর পরে দুটো সংখ্যা বলছে, তাহলে 7টি সংখ্যার গড় কত হবে? তাহলে এখানে দেখো 5টা সংখ্যা আছে, আর তাহলে বলেছে আরও দুটো সংখ্যা যদি যুক্ত করা হয়, তাহলে এখানে আমাদের এর পরে দুটো সংখ্যা কি আসবে? এন প্লাস 2, তাহলে হচ্ছে এন প্লাস 3 হচ্ছে এটা ষষ্ঠ সংখ্যা, আর সপ্তম সংখ্যা হচ্ছে এন প্লাস 4। তাহলে এবার এটার টোটালটার হচ্ছে গড় চেয়েছে, তাহলে এন কটা? এখানে যদি যোগ করি, এই সব কটা যোগ করি, তাহলে হচ্ছে এন 1 2 3 4 5 6 7খানা এন থাকবে, তাহলে 7n আসলো। এখানে হচ্ছে -2 -1 +1 +2 +3 +4। তাহলে দেখো এখান থেকে এই 2 কেটে গেল, -1 কেটে গেল, আর 3 + 7 পড়ে আছে, এই 4 পড়ে আছে, আর নিচে কত আসবে? এটা 7 আসবে, কারণ এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা নাম্বার আছে, 7টা গড় চেয়েছে, ওই জন্য 7 আসলো। তাহলে এখান থেকে উপরে 7n প্লাস এখানে 7/7, তাহলে এখানে আসলো কত? n + 1। তাহলে উত্তর হবে, মানে এখানে 1 বাড়বে, মানে আগে ছিল n, এর সঙ্গে আর 1 বাড়বে, তাহলে হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলে এবারে
17 দাগের কোশ্চেনে বলছে একজন ব্যবসায়ী তার প্রতিটি জিনিসের ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করে যার উপরে 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়। তাহলে এখানে আমাদের ধার্য মূল্য আর লাভের কথা বলেছে, মানে কি এমপি, এসপি আর সিপি লিখে নিলাম। এবার হচ্ছে এখানে 20% ছাড় দিয়েছে, 20% মানে কত, 1/5। তাহলে এমপি যদি হচ্ছে ধার্য মূল্য 5 হয়, 1 টাকা ছাড় দিয়ে সে সেল করেছে কত টাকায়, 4 টাকায় সেল করেছে, মানে অনুপাত হিসাবে বললাম। আর 25% লাভ হয়েছে তাতেও, তাহলে কত, 25% মানে 1/4। তাহলে সিপি যদি 4 হয়, তাহলে লাভ হয়ে তাহলে হচ্ছে এসপি কত হচ্ছে 5। তাহলে এসপিটাকে সমান করার জন্য ওপরে 5 দিয়ে গুণ করলাম, এখানে 5 দিয়ে গুণ করা মানে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, আর এখানে যদি সমান করতে হয় তাহলে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে অনুপাত যেহেতু। তাহলে এখানে আসলো 16, 20 আর এটা হবে 25। তাহলে এখানে বলছে জিনিসটির ক্রয় মূল্য মানে 16 সমতুল্য ওখানে কত বলে দেওয়া, 800 বলে দেওয়া। তবে ধার্য মূল্য কত, মানে 25 সমতুল্য কত হবে, 25 সমতুল্য হচ্ছে 800/16 ইন্টু 25। তাহলে এটা হচ্ছে 50, 30, হ্যাঁ। তাহলে 5 দিয়ে কেটে যাবে, 5 16 80, তাহলে এখানে 50 আসলো, তাহলে 1250। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 31 দাগের কোশ্চেনে বলছে একটি মূলধনের সরল সুদ মূলধনের 9/16 অংশ যদি সরল সুদের হার এবং সময়ের সংখ্যার মান সমান হয় তবে মূলধন কত বছরের জন্য ধার দেওয়া হয়েছিল। তাহলে একটি মূলধনের সরল সুদ মূলধনের 9/16, তাহলে মূলধন এখানে কত, মূলধন হচ্ছে 16, মূলধনের 9/16 অংশ হচ্ছে সুদ যেহেতু বলছে, তাহলে নিচে যেটা 16 এটাই হচ্ছে মূলধন। তাহলে সুদ কত, এখানে হচ্ছে 9, আর এখানে যদি সরল সুদের হার এবং সময়ের সংখ্যা মানে সুদের হার আর পার্সেন্ট যদি হয়, সময় বলেছে কত, সময়ের সংখ্যার সমান মানে এখানে আর বছর, তাহলে মূলধন কত বছরের জন্য ধার দেওয়া হয়েছিল। তাহলে এখানে আমাদের সূত্র কি, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে এখানে পি আই কত, এই সুদ এটা, আই হচ্ছে এখানে এটা, পি হচ্ছে মূলধন, আই এখানে 9, পি হচ্ছে 16, আর এর 8% তো আমরা ধরে রেখেছি, আর টি হচ্ছে কত, 8 বছর। তাহলে এখান থেকে যদি আমি 4 দিয়ে কাটি, 4 4 16, এখানে 4 দিয়ে কাটলে 25, তাহলে আচ্ছা এইবারে আর স্কোয়ার এদিকে আসলো 9 ইন্টু 25/2, মানে 4, এখানে 4 ছিল। এবার আর সমতুল্য, তাহলে আর সমান তাহলে কত আসছে, আর সমান এখানে আমি রুট করে দিলাম একেবারে, তাহলে এখানে 3, 25 মানে 5, আর এটা 4 আছে, তাহলে রুট 4 মানে 2, তাহলে 3 হচ্ছে 15, আর হচ্ছে 15/2, তাহলে হচ্ছে 7.5%। আচ্ছা বছর চেয়েছে, তাহলে হচ্ছে সুদের হার হচ্ছে 7.5%, আর যেহেতু আমি সময়টাও মানে সেম সুদের হারে বলে দিয়েছে, তাহলে আর সমান কত, 7.5 বছর। তাহলে এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক। 32 দাগের কোশ্চেনে বলছে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যার 10% ছাত্রী সংখ্যার 1/4 সমান। তাহলে হচ্ছে ছাত্র সংখ্যা হচ্ছে যদি এক্স ধরি, ফার্স্ট আমি লিখি এখানে ছাত্র সংখ্যা এক্স, আর ছাত্রী সংখ্যা হচ্ছে ওয়াই ধরি এটা, তাহলে এক্স ইন্টু ছাত্র সংখ্যার 10% মানে হচ্ছে এইটা, ছাত্রী সংখ্যা মানে হচ্ছে ওয়াই, এটা ছাত্রী সংখ্যার 1/4 সমান, মানে এটা সমান লিখতে পারি। তাহলে এইটা কাটলে আমি x/y-এর অনুপাতটা পেয়ে যাব, সেটা কত, এখানে 10/4, 2 দিয়ে কাটলে এখানে 5, এটা 2,
তাহলে 5/2 আসলো। এবার বলছে তবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত, তাহলে x/y এখানে 5/2 আসলো, সেটাই হচ্ছে অনুপাত, তাহলে এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে 32-এর, তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 33 কোশ্চেনে বলছে দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর থেকে 14 গুণ বেশি, তাহলে ধরি গসাগু হচ্ছে এক্স, তাহলে লসাগু কত, বলছে গসাগুর 14 গুণ, তার মানে 14x লিখতে পারি। এবার বলছে লসাগু আর গসাগুর সমষ্টি হচ্ছে 600, তার মানে এক্স প্লাস 14x হচ্ছে কত বলে দিয়েছে 600, তাহলে 15x হচ্ছে 600, তাহলে x এর মান কত, 4×15 60, তাহলে এখানে 40 আসলো, x = 40। এবার বলছে তাদের মধ্যে একটি সংখ্যা হচ্ছে 80 হলে অপর সংখ্যাটি কত, তাহলে x যদি 40 হয় তাহলে লসাগু কত, 14 × 40। এবার আমাদের সূত্র কি জানা আছে, গসাগু ইন্টু লসাগু = দুটি সংখ্যার গুণফল, তাহলে এখানে গসাগু হচ্ছে 40, লসাগু কত 14 × 40, আর এখানে দুটি সংখ্যার গুণফল বলেছে, তাহলে এখানে একটা সংখ্যা তো বলে দেওয়া আছে 80, তাহলে অপর সংখ্যাটি বের করতে হয়, সেটাকে যদি আমি পি ধরি তাহলে দেখো কী আসে, এটা কেটে গেল, 4 দিয়ে কাটলে 8কে 4 × 8, আর 2 দিয়ে আমি যদি 14কে কাটি তাহলে এখানে আসলো 7, তাহলে পি এর মান কত 40 × 60 মানে 7, 40 × 7 মানে 280, তাহলে হচ্ছে ডি এর দাগের অ্যান্সার সঠিক। 34 কোশ্চেনে বলছে একটি নদীতে স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিমি/ঘন্টা, নদীটির দৈর্ঘ্য এবং গভীরতা যথাক্রমে হচ্ছে 8 মিটার এবং 4 মিটার। এখানে দৈর্ঘ্য বলতে কিন্তু এখানে চওড়ার কথা বলছে, ঠিক আছে, আর লেন্থ আমাদের বের করতে হবে। এই 4 কিমি/আওয়ার বলে দিয়েছে গতিবেগ, আর 15 মিনিট ধরে চলছে, তাহলে এখান থেকে যত পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করবে সেটাই হচ্ছে নদীর লেন্থ হিসেবে ধরতে হবে। তো আমাদের ফার্স্টটাকে নদীর 15 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, মানে সেটাই হচ্ছে লেন্থ, অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে নদীর দৈর্ঘ্য, এটাকে আমরা নদীর দৈর্ঘ্য হিসেবে ধরবো। অ্যাকচুয়াল নদীর দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, কিন্তু 15 মিনিটে 4 কিমি/ঘন্টা গতিবেগে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেইটাকে আমরা দৈর্ঘ্য হিসেবে ধরবো। তাহলে আমাদের এখান থেকে 4 কিমি/আওয়ার বলেছে, এখান থেকে দূরত্ব বের করতে গেলে এখানে 15 মিনিট, এটাকে যদি আওয়ারে করতে হয় 15/60 দিয়ে, এখানে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে আমি 60কে কাটলাম, 15 আসলো, 15 আর 15 কেটে দিলাম, তাহলে 1 কিমি আসলো। তাহলে 1 কিমি মানে কত, 1000 মিটার। এবার তাহলে হচ্ছে তবে 15 মিনিটে কত পরিমাণ জল সমুদ্রে গিয়ে মিশবে, তাহলে জলের পরিমাণ, এখানে আয়তন বের করতে হবে, জলের পরিমাণ মানে হচ্ছে এখানে আয়তন বের করতে হবে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1000 মিটার, প্রস্থ মানে উইডথ হচ্ছে কত 8, আর হচ্ছে গভীরতা হচ্ছে 4 মিটার, এগুলো তাহলে 4 × 8 = 32, তাহলে অ্যান্সার হবে কি সি এর দাগের অ্যান্সার সঠিক, 32,000 মিটার কিউব। নেক্সট চলো, 47 কোশ্চেনে বলছে এই সরলটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে প্রথমে উপরে আছে কিন্তু এ স্কোয়ার, a² - b² সূত্র আছে, তাহলে সেটা আমরা ভেঙে দিলাম, 67.542 মাইনাস 32.458, আর 67.542 প্লাস 32.458, আর নিচে কত আছে, নিচে এটাকে বিয়োগ করতে হবে,
তাকে ফার্স্ট আমি লিখছি এটা 7 4। তাহলে নিচেরটাকে করে নিই, তাহলে বিয়োগ করলে এখানে 4, 3 আর 5 করলে এখানে 8 আসলো, হাতে 1, এখানে 0 বসে গেল, পয়েন্ট, হাতে 1 আসলো, এটা হচ্ছে পয়েন্ট, এখানে হাতে 1, তাহলে এখানে 4 আর এটা হবে 3, এইটা আসলো। ওপর থেকে কি আসছে, এখান থেকে 4, এখানে 2 আর 2 4, হাতে 1 আসলো, তাহলে এটা হবে 8, হাতে 1, এখান থেকে 0 আসলো, আর এখান থেকে হাতে 1 আসলো, মানে তাহলে এখানে 2 এর 1 3, তাহলে এখানে আসলো কত 4, আর এটা 3 ইন্টু এখান থেকে এটা যোগ করলে কত আসছে 0, হাতে 1, 6 আর 4 10 0, হাতে 1, 5 আর 5 10 0, হাতে 1, এখানে হচ্ছে 3 আর 7 বলে 0, হাতে 1, এখানে তাহলে 3টের আগে পয়েন্ট আছে, মানে এইখানে আসলো, এইটা কেটে গেল, তাহলে উত্তর কত আসছে 100। সি এর দিকের অ্যান্সার সঠিক। 48 কোশ্চেনে বলছে জলের সঙ্গে স্পিরিট কিউ অনুপাতে মিশিয়ে মিশ্রণকে ক্রয় মূল্যে বিক্রি করলে এত % লাভ হবে। তাহলে এখানে বলছে যে ধরি স্পিরিটের ক্রয় মূল্য মানে সিপি 1 টাকা, তাহলে বলছে যে মিক্সচারকে সেই 1 টাকা দামে যদি বিক্রি করা হয় মিশ্রণের এসপি হচ্ছে 1 টাকা, তাহলে জল কত পরিমাণে মেশালে তার এত % লাভ হবে, অনুপাতটা বের করতে বলেছে জলের আর স্পিরিটের। তাহলে সেক্ষেত্রে আমাদের মিশ্রণের এসপি আমাদের বের করতে হবে। 1 টাকা যদি তার বিক্রয় মূল্য হয়, তাহলে তাকে এই পরিমাণ লাভ রাখতে হলে তাকে 100/100 প্লাস 50, এটা হচ্ছে 16×2 মানে 50/3, তাহলে এটা করলে এখান থেকে আসছে হচ্ছে 1 লিখে লাভ নেই, আর এই যে নিচে লসাগু আসলো 3, সেটা উপরে গুণ করে দিলে এখানে 300, আর এখানে 300 প্লাস 50 মানে 350, এটা কেটে গেল, তাহলে এখান থেকে আসছে কত, এটা হচ্ছে এটা 6, 5 দিয়ে কাটলে এটা 6, এটা 7 আসলো, 6/7। তাহলে এবারে আমরা অ্যালিগেশনের মাধ্যমে করব। অ্যালিগেশনে হচ্ছে ওয়াটার কস্ট প্রাইস আর স্পিরিট কস্ট প্রাইস। এখানে ওয়াটারের দাম কত, ওয়াটার যেহেতু কোনো টাকা লাগে না তাহলে 0, আর স্পিরিটের দাম ওখানে 1, আর মিক্সচারের এটা সিপি হবে, সরি এটা সিপি, এখানে তো এসপি, মিক্সচারে এসপি এইটা, আর মিক্সচারের সিপি বের করলাম হচ্ছে কত 6/7, তাহলে এখানে 6/7 দিলাম, তাহলে এবারে হচ্ছে অনুপাতটা আমরা পেয়ে যাব। তাহলে এইটার থেকে এইটা বিয়োগ, আর এইটার থেকে ভুল হলো, এইটার থেকে এইটা বিয়োগ, আর এইটার থেকে এইটা বিয়োগ, তাহলে এই জায়গাটায় আসছে হচ্ছে 6/7, আর এটা 1 মাইনাস 6/7 করলে এখানে 1/7 আসবে, তাহলে এইটা কেটে গেলে অনুপাতটা কত আসছে, ওয়াটার আর স্পিরিটের অনুপাত 1:6, তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 49 দাগের কোশ্চেনে বলছে যে এইটা সরলটা দেওয়া আছে, এখানে এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম ডট ডট করে যাচ্ছে, যদি এখানে মাইনাস থাকে তাহলে একই যদি সংখ্যা থাকে সামনে, তো সেটাকে আমরা মানে এমন উৎপাদকে ভাঙবো যেই উৎপাদকের মধ্যেকার যে গ্যাপ বা ডিফারেন্স সেটা 1 হবে। তাহলে 12-র ক্ষেত্রে দেখো 3 × 4 = 12, 3 আর 4, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 1-এর ডিফারেন্স, তাহলে এইটা আমরা লিখতে পারবো। কিন্তু 6 × 2 = 12, তার মধ্যে ডিফারেন্স কিন্তু 4-এর ডিফারেন্স, 6 আর 2 যদি করতাম তাহলে এখানে ডিফারেন্স কত 4 ছিল, তাহলে এই উৎপাদক দুটো আমি নিতে পারবো না। যদি এইভাবে ভাঙানো যায় তাহলে সঙ্গে সঙ্গে আমি বলে দিতে পারবো কি, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে যেটা ছোট উৎপাদক সেইটাই হচ্ছে উত্তর, তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। যদি এখানে এরকম থাকতো
12 প্লাস ডট ডট ডট, তখন আমরা সেই 3 × 4 এরকম উৎপাদকে ভাঙবো, এবং প্লাস যেহেতু আছে তখন এই বড় যে উৎপাদক সেইটাই হচ্ছে এর অ্যান্সার আসতো। তাহলে এর ক্ষেত্রে হবে 3 আর এইটার ক্ষেত্রে হবে 4। নেক্সট চলো 50 দাগের কোশ্চেনে বলছে এইটার মান আমাদের বের করতে বলেছে। তাহলে √4/3 মাইনাস √3/4। তাহলে আমি ভেঙে লিখলাম, রুটটাকে ভেঙে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আসছে √12, তাহলে এটা 4, মানে √4 ইন্টু √4 করলে 4, √3 ইন্টু √3 করলে 3, তাহলে 1/√12। আর 12টাকে আমি কীভাবে লিখতে পারি? 1/3 4 12, তাহলে √4 সেটাকে যদি আমি লিখি 2√3, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 61 দাগের কোশ্চেনে বলছে এর ক্ষেত্রে এম এর মান কত? 16 × 8⁴ n+2 = 2⁴m। তাহলে এখানে 16 হচ্ছে 2⁴4 ইন্টু 2⁴3 n+2 = 2⁴m। এই 8টাকে আমি 2⁴3 আকারে মানে কিউব আকারে লিখলাম। এবার 2⁴4 ইন্টু 2⁴3n+6, 3টাকে গুণ করে দিলাম আমি, 2⁴m। এখানে দেখো বেস সমান, তাহলে 2, এখানেও 2 আছে, তাহলে বেস যেহেতু সমান হয় তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা কী লিখতে পারি? 2⁴4 প্লাস এটা হচ্ছে যোগ করে দিলাম 3n+6 আর 2⁴m। এখানে তাহলে যেহেতু দেখো সমানের এই দিকেও হচ্ছে বেস 2 আছে, সমানের অপর পাশে হচ্ছে 2 আছে, তাহলে আমি সরাসরি লিখে দিতে পারি 4 + 3n+6 = m লিখে দিতে পারি। তাহলে 3n + 10 = m। তাহলে এখানে হচ্ছে m এর মান চেয়েছে, তাহলে m = এখানে এইটা আসছে 3n + 10, বি এর দাগের অ্যান্সার তাহলে সঠিক হবে। নেক্সট চলো 49, এটা হচ্ছে 61, তাই তো? 61 উত্তরটা দেখে নিই একবার। ঠিক আছে, চলো 62 দাগের কোশ্চেনে বলছে এ, বি এবং সি একটি ব্যবসায় এত অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে। তাদের মূলধনের সময়ের অনুপাত হচ্ছে, তাহলে ইনভেস্টমেন্টের অনুপাত কত? 1:2:3, আর তাদের মূলধনের সময়ের অনুপাত যথাক্রমে 1:2:3। তাহলে তবে মোট লাভে তাদের প্রত্যেকের লাভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে এটা হচ্ছে প্রফিটের অনুপাত। তাহলে টোটাল তাদের প্রফিট না, সরি, ওটা হচ্ছে টাইম। তাহলে টোটাল প্রফিটের অনুপাত, প্রফিট মানে লভ্যাংশের অনুপাত কত? এটা 1:1 করলে 1, 2:2 মানে হচ্ছে 4, 3:3 মানে হচ্ছে 9। তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 63 দাগের কোশ্চেনে বলছে কিছু মূলধন 2 বছরে 5% বার্ষিক হারে সরল সুদ 100 টাকা, তবে ওই একই মূলধনে একই বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে সরল সুদ হচ্ছে 100, 2 বছর ইন্টু 5%, মূলধনটা আমাদের পি ধরলাম, আর 5%টাকে আমি এইভাবে লিখছি, এটা হচ্ছে 5/100। তাহলে এই 5 × 10, এটা কেটে গেল, তাহলে পি = 1000। তবে ওই একই মূলধনে একই বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে বার্ষিক হার বলেছে, মানে আগে যেমন এটা সরল সুদ ছিল 5%, এটা হচ্ছে 5% চক্রবৃদ্ধি সুদ বলেছে কত বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে আমি সাকসেসিভ করে নিতে পারি 5% + 5% + 5 × 5/100। তাহলে এখান থেকে আসছে কি, এটা 10%, আর প্লাস 5 × 5 = 25, তাহলে নিচে 100 আছে মানে 0.25, তাহলে 10.25%। এবারে
চক্রবৃদ্ধি সুদের হারটা চেয়েছে। তাহলে 1000 ইন্টু 10.25 বাই 100, এখান থেকে যদি এই 100 দিয়ে কেটে দিই এটা আসলো, তাহলে 10.25 ইন্টু 10 মানে আসছে কত, 102.5। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসলো। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 64 দাগের কোশ্চেনে বলছে সুমন ও সুজিতের বর্তমান বয়স। সুমন আর এটা এস এম দিলাম, আর সুজিত হচ্ছে এস ইউ দিল, এস জে দিলাম। তাহলে বর্তমান বয়স মানে প্রেজেন্ট 4:3, আর 6 বছর পরে, 6 বছর পরে এটা 6 বছর পরে সুমনের বয়স হবে 26। তাহলে 6 বছর পরে সুমনের বয়স কত হবে, এটা যদি 4x ধরি তাহলে 4x আর 3x, তাহলে 4x প্লাস 6, এখানে আসছে 26। সুমনের বয়স 26 বলে দিয়েছে 6 বছর পরে, তাহলে 4x এখান থেকে 26 মাইনাস 6 করলে 20, তাহলে x আসছে কত, 5। তাহলে বর্তমানে সুজিতের বয়স কত, এটা আসলো মানে 6, সরি প্রেজেন্ট, মানে বর্তমানে সুজিত এর বয়স হবে 3 ইন্টু 5 মানে 15। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 76 দাগের কোশ্চেনে বলছে একটি চৌবাচ্চা 9 ঘন্টায় ভরাট করা যায়, কিন্তু তলদেশে ফুটো থাকায় চৌবাচ্চাটি ভরাট করতে আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ করা হয় তবে ফুটো দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে একটি চৌবাচ্চা 9 ঘন্টায় ভরাট করা হয়, তাহলে একটা নলে 9 ঘন্টা দিয়ে 9 ঘন্টায় ভর্তি করা হয়, কিন্তু তলদেশে ফুটো থাকার কারণে আরও 1 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে ইনলেট পাইপ এটা হচ্ছে ভর্তি করছে, আর তার সঙ্গে আউটলেট একটা ছোট ছিদ্র আছে, সেটাকে আমি ও দিয়ে ডিনোট করলাম, ও মাইনাস। তাহলে সময় লাগছে কত, 9 ঘন্টা প্লাস 1, 10 ঘন্টা সময় লাগছে ওই আউটলেট মানে ছিদ্রের জন্য। তাহলে এদের লসাগু কত, 90। তাহলে এখান থেকে 10 আর এটা 9 আসলো, এটা প্লাস, এটাও প্লাস, কারণ কি ওভারঅল ইনলেট পাইপ আর ফুটো যেটা আছে ওভারঅল তারা ভর্তি করছে চৌবাচ্চাটি সম্পূর্ণভাবে। তাহলে এখান থেকে এর যে ফুটো যেটা তার দক্ষতাটা আমাদের বের করতে হবে। তাহলে কি আই প্লাস প্লাস ও মাইনাস ইকুয়ালস টু এখানে 9 আসলো, তাহলে আই এর জায়গায় আমি 10 বসিয়ে দিলাম, আর ও মাইনাস ইকুয়ালস টু এখানে 9, ও মাইনাস তাহলে কত আসছে, 9 মাইনাস 10 মানে হচ্ছে ও মাইনাস হচ্ছে এখানে -1। এখানে মাইনাসটা কেন আসছে, কারণ কি সে বের করে দিচ্ছে, জলটা বের করছে, যেহেতু ফুটো সেই জন্য এটা বের করে দিচ্ছে। তাহলে টোটাল সময় লাগবে কত, 90 অংশ হচ্ছে জল যদি পূর্ণ থাকে চৌবাচ্চাটি, আর এফিসিয়েন্সি কত 1, তাহলে এখানে 1 দিলাম। তাহলে এটা আসছে হচ্ছে 9 ঘন্টায় ওই ফুটো দিয়ে সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চাটি খালি হয়ে যাবে। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। 77 দাগের কোশ্চেনে কি বলছে, 7 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে এমন সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল কত। 7 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, এমন সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে দেখি যে সবথেকে ছোট যেটা 7 দিয়ে ভাগ করা যাবে এবং তারপরে ভাগ করে 3 অবশিষ্ট থাকবে। এমন সংখ্যা হচ্ছে 7 1 7, তাহলে 3 যোগ করো, 7-এর সঙ্গে 3 যোগ করলে 10, এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, আর সেটা 7 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকছে। তাহলে সব থেকে ছোটো সংখ্যা যেটাকে আমি এ হিসেবে দিলাম, এ হচ্ছে কত 10,
আর সবথেকে বড় সংখ্যা যেটা 2 অঙ্কের হবে সেটা হচ্ছে কত, 99কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 × 7 2 9, তাহলে হচ্ছে 4 7 28, তাহলে 13 দিয়ে করলে 7 13 91, 7 13 91, আর তার সঙ্গে যদি 3 যোগ করি তখনই 3 অবশিষ্ট থাকবে 7 দিয়ে ভাগ করলে, তাহলে 94। তাহলে লাস্ট যে সংখ্যা এটাকে আমি এল দিলাম, 94 আসলো। এবারে আমাদের এখান থেকে এই 10 থেকে 94-এর মধ্যে এরকম সংখ্যা যেটা 7 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে এমন কতগুলো সংখ্যা আছে সেইটা আমাদের আগে বের করতে হবে। তাহলে সেটাকে আমি যদি এন দিয়ে ডিনোট করি, তাহলে আমাদের সূত্র আছে কি, এই যে লাস্ট সংখ্যা 94 সেটা লিখলাম ইকুয়ালস টু ফার্স্ট সংখ্যা মানে 10 প্লাস এন, এতগুলো সংখ্যা থাকবে ওর মধ্যে 10 থেকে 94-এর মধ্যে, n - 1 ইন্টু এদের মধ্যে গ্যাপ কত আছে দেখো, 10-এর পরে এর পরের সংখ্যাটা আসবে কত, 17, এটাকে 7 দিয়ে ভাগ করো, 7 × 14, দেখো 3 অবশিষ্ট থাকবে, তাহলে 10-এর পরের সংখ্যাটা হচ্ছে 17, তাহলে 10 আর 17-এর মধ্যে গ্যাপ কত, 7-এর গ্যাপ, তাহলে কমন ডিফারেন্স হচ্ছে 7। তাহলে এখান থেকে যদি আমরা হিসেব করি, এইটা দিকে বিয়োগ করে দিলাম, তাহলে 84 আসলো, n - 1 ইন্টু 7, 7 দিয়ে কেটে দিলাম, 7 14 84, তাহলে n হচ্ছে 13, তাহলে n এর মান কত, 13 আসলো। এবার আমাদের যোগফলের সূত্র, এই যে 13টা যে সংখ্যা পেলাম আর ফার্স্ট সংখ্যা লাস্ট সংখ্যা আমরা পেয়ে গিয়েছি, তাহলে Sn টোটাল 13টা সংখ্যার যোগফল কত হবে, n/2 ফার্স্ট সংখ্যা মানে এখানে a আর এখানে l, এইটা হচ্ছে সূত্র। তাহলে S13 সমান হচ্ছে 13/2, এখানে 10 প্লাস 94, তাহলে 13/2 ইন্টু 104, এইটা দিয়ে এটা কেটে দিলাম, তাহলে 52, তাহলে 5 13 65, 650 প্লাস 13 2 26, তাহলে হচ্ছে 676, তাহলে হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 78 দাগের কোশ্চেনে বলছে একটি বৃত্ত এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি এবং প্রস্থ হচ্ছে 18 সেমি হলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বলে দিয়েছে, বৃত্ত আর পরিসীমা মানে বৃত্তের আর আয়তক্ষেত্রে, তাহলে 2πr এটা হচ্ছে বৃত্তের পরিসীমা, আর এখানে হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটাকে দৈর্ঘ্য এল ধরলাম আর প্রস্থ হচ্ছে বি ধরলাম। এবারে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে সেটা আমরা লিখে দিই, এখানে ধরার দরকার নেই, 26 প্লাস 18 এইটা, তাহলে 2 2 এখান থেকে কেটে গেল, পাই আর এখান থেকে এটা 26 আর 8 যোগ করলে কত, 34 আর 10 হচ্ছে 44, তাহলে আর এর মান হবে 44/পাই, পাই মানে হচ্ছে 22/7, তাহলে উপরে 7 লিখে দিলাম, তাহলে এইটা কাটলে ব্যাসার্ধ কত আসলো, বৃত্তের যে ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরেই করেছিলাম, 2πr হচ্ছে পরিসীমা, তাহলে এখানে আর এর মান কত আসলো, 14 আসলো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, তবে পাই আর স্কোয়ার মান কত, 22/7 ইন্টু 14, এটা আর হচ্ছে ব্যাসার্ধ যেহেতু বলেছে, তাহলে 14 ইন্টু 14 লিখলাম, এটা দিয়ে কাটলে 44/14, 44 ইন্টু 14 করে আমাদের মানটা চলে আসবে, 4 4 16 6 হাতে 1, 4 4 16 আর 1 17 আর 4 21-এর 1 হাতে 2, আর এটা হচ্ছে 6 আসলো, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 86 দাগের কোশ্চেনে বলছে শব্দ প্রতি সেকেন্ডে এত ফুট বেগে বাতাসে অতিক্রম করে, এক ব্যক্তি গাছের একটি কুঠারের আঘাত এত সেকেন্ড পরে আওয়াজ শুনতে পায়, তবে ব্যক্তিটি গাছটি থেকে কত দূরে আছে। এক্ষেত্রে দেখো এখানে হচ্ছে বাতাসে শব্দের স্পিড কিন্তু বলে দেওয়া আছে, আর সে শুনতে পেয়েছে হচ্ছে 11/4 সেকেন্ড পরে, তাহলে এই সময়টা
সে মানে শব্দ যে দূরত্ব অতিক্রম করেছে সেইটাকে আমরা লিখতে পারি। সূত্র কি, ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, এখানেও সেই একই সূত্র। এখানে এস হচ্ছে কত, 1100 ফুট পার সেকেন্ড, আর টি কত বলে দেওয়া আছে, 11/5 সেকেন্ড। তাহলে এখান থেকে ব্যক্তিটি গাছটি থেকে কত দূরে ছিল, তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে 1100 ইন্টু 11/5। তাহলে এটা দিয়ে কাটলে 2, তাহলে 11 ইন্টু 11 করলে 121, শূন্য বসে গেল, আর এখানে 2 ছিল, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 0, 2। আমি আগে ফার্স্ট 11 ইন্টু 11 করে দিলাম, তাহলে আমাদের স্কোয়ার জানা আছে 11 স্কোয়ার, তাহলে 121, আর শূন্য ছিল, শূন্যটা বসিয়ে দিলাম, আর 2 যেটা গুণ আকারে ছিল সেটা আমি গুণ লিখলাম, তাহলে 4, 2। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগ 2420 ফুট। 87 দাগের কোশ্চেনে বলছে একটি সংখ্যার 2/3, তাহলে এক্স হচ্ছে তার, এক্স হচ্ছে একটি সংখ্যা, তার 2/3 মানে 2/3 থেকে 50 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির মানে সংখ্যাটির বলতে এখানে এক্স তার 1/4 অংশ এবং তার সঙ্গে +40 করতে হবে। তাহলে কি আসছে, 2x/3 মাইনাস 50, আর এখানে হচ্ছে x/4 প্লাস 40। তাহলে এখান থেকে 2x/3 মাইনাস x/4, আর এই 50টা যদি এদিকে নিয়ে যায় তাহলে প্লাস চলে আসবে, তাহলে 90 আসলো। তাহলে এটা 12 8x মাইনাস 3x ইকুয়ালস টু 90। তাহলে এখান থেকে আসছে হচ্ছে কত, 5x/12 আর 90, 5 18 90, তাহলে এটা আসলো 18। তাহলে এক্স এর মান আমি এখানে লিখছি 18 ইন্টু 12। তাহলে এখান থেকে দেখো 4-এর গ্যাপ, তাহলে আমি এইভাবে লিখতে পারি 16 মাইনাস 2 আর হচ্ছে 16 প্লাস 2, তাই কি আসবে? আবার দরকার নেই, এটা এমনি নর্মালি গুণ করে না। 18 আর 12, 8 2 16, 6 হাতে 1, এখানে হচ্ছে 11 1 হাতে 1 2, তাহলে হচ্ছে 216। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, এবারে 88 দাগের কোশ্চেনে কি বলছে, 2 জন মানুষ এবং 7 জন বালক একটি কাজ 14 দিনে করে এবং 3 জন মানুষ এবং 8 জন বালক ওই একই কাজ করে 11 দিনে। ওই সেম, এরা যারা যে পরিমাণ কাজ করছে এরাও সেই সেম পরিমাণ কাজ 11 দিনে করছে। তাহলে 2 ইন্টু এম, একজন মানুষের এফিসিয়েন্সি যদি এম ধরি, 2 জন মানুষের এফিসিয়েন্সি কত, 2m, প্লাস সেমভাবে একজন বালকের এফিসিয়েন্সি যদি বি হয়, 7 জন বালকের এফিসিয়েন্সি হবে 7b। এরা 14 দিনে একটা কাজ করছে, তাহলে টোটাল কাজ এইটা, তার সঙ্গে সমান কত, 3m প্লাস 8b ইন্টু 11। 2 ইন্টু 14 করলে 28m, 7 ইন্টু 14 করলে কত, 70, 28, মানে এখানে হচ্ছে 98b, আর হচ্ছে এখানে 33m প্লাস 88b। তাহলে এইটা যদি এদিকে নিয়ে আসি তাহলে 5m, আর এইটা এদিকে নিয়ে আসলে হচ্ছে 10b। তাহলে m/b হচ্ছে 2/1। তাহলে টোটাল কাজ এই জায়গার থেকে আমরা বের করে নিই টোটাল কাজ, কারণ কি 11 আছে বলে গুণ করতে সুবিধা হবে। তাহলে টোটাল ওয়ার্ক কত আসছে, 3 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 1, তাহলে 6 প্লাস 8 করলে এখানে 14 আসলো। 14 হচ্ছে টোটাল কাজ। এবারে বলছে এটা হচ্ছে টোটাল কাজ, তার 3 গুণ কাজ 6 জন বালক কত দিনে শেষ করবে। তাহলে 14 ইন্টু 3 বাই 6 জন বালক, মানে 6 ইন্টু এদের এফিসিয়েন্সি কত, একজনের এফিসিয়েন্সি 1, তাহলে 6 জন বালকের 6 ইন্টু 1 এফিসিয়েন্সি। তাহলে এটা দিয়ে যদি এটা আসলে 2, এখান থেকে কাটলে 7 দিনে
7 দিনে কমপ্লিট করে দেওয়ার কথা। দাঁড়াও একটু, আচ্ছা এই জায়গাটায় তো আমি ভুল করেছি, এখানে শুধু 6 জন বালক না, এখানে 6 জনের সাথে 8 জন মানুষ এবং 6 জন বালক, এখানে ভুল হয়েছে এই জায়গাটায়। তাহলে টোটাল কাজ কত? আচ্ছা এখানে 11 ছিল, এটাও এখানে ভুল হয়েছে, তাহলে 14x11 টোটাল কাজ 14x11 এখান থেকে আসলো। এখানে বলছে এর থেকেও 3 গুণ কাজ করতে, তাহলে 3x14x11 এইটা সময় লাগবে। আর এখান থেকে হচ্ছে 8 জন মানুষ মানে 8x2 প্লাস 6 জন বালক মানে 6, এটা তাহলে 3x14x11 বাই 8 দুগুণ 16 আর 6 যোগ করলে 22 আসলো। তাহলে এটা দিয়ে কাটলে এইটা, এখান থেকে এটা কাটলে 7, তাহলে 21 দিনে 8 জন মানুষ এবং 6 জন বালক মানে আগে যা কাজ ছিল তার 3 গুণ কাজ করে দিতে পারবে 21 দিনে। ডি এর দাগের অ্যান্সার সঠিক। 94 দাগের কোশ্চেনে বলছে 90 কিমি পার আওয়ার বেগে ধাবিত একটি ট্রেন 36 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে। 100 মিটার ছোট অন্য একটি ট্রেন 45 কিমি পার আওয়ার বেগে ব্রিজটি কতক্ষণে অতিক্রম করবে? তাহলে দেখো এখানে তাহলে স্পিড কিন্তু কিমি পার আওয়ারে দেওয়া আছে, কিন্তু আমাদের উত্তর সেকেন্ডে দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করতে হবে স্পিডগুলোকে। তাহলে ফার্স্ট ট্রেন 1-এর স্পিড এখানে হচ্ছে 90 কিমি পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, কারণ বড় একক থেকে মানে কিমি পার আওয়ার থেকে ছোট একক মানে মিটার পার সেকেন্ডে যাচ্ছি, তাই জন্য তাহলে 5×18=90 মানে 25 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের লেন্থ, ট্রেন 1-এর দৈর্ঘ্য কত? এখানে 25 ইন্টু এটা হচ্ছে দৈর্ঘ্য, ট্রেন 1-এর দৈর্ঘ্য 36 আসলো। তাহলে এখান থেকে 4 বের করে 25কে গুণ করে দিলে কত? 100 আসলো, আর এখানে 9 পড়ে থাকলো, তাহলে 900 মিটার। এবার আচ্ছা এই জায়গাটা যেটা আসছে এটা কিন্তু ট্রেনের দৈর্ঘ্য শুধু না, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে T1 প্লাস তার সঙ্গে ব্রিজের দৈর্ঘ্য, এই টোটালটা মিলেই হচ্ছে 900 মিটার। এবারে বলা হচ্ছে ট্রেন 1 যে পরিমাণ লম্বা তার থেকে পরের যে ট্রেনটা আসছে সে 100 মিটার মানে ছোট আর কি। তাহলে এখান থেকে এইটা প্লাস বি ব্রিজটাকে অতিক্রম করছে আর হচ্ছে কত স্পিডে? 45 কিমি পার আওয়ার। তাহলে একেও আমাদের মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 গুণ করতে হবে, ইন্টু আমাদের সময় বের করতে হবে, সময় কত সময় অতিক্রম করছে। তাহলে T1 প্লাস বি, এখানে মাইনাস এই জায়গাটা আমি 100 দিলাম, এইভাবে করে লিখলাম, আর এইটাকে আমি কেটে দিয়ে 5×9=45, এখানে 2, তাহলে 25/2 ইন্টু সময়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এই দেখো এইটার মান কিন্তু আমরা পেয়ে গেছি 900, T1 প্লাস বি ইকুয়ালস টু 900 মিটার। তাহলে এই জায়গাটা 900 মিটার বসিয়ে দিলাম, তাহলে 900/-100 25/2 ইন্টু সময় লাগছে কত থেকে 800 ইকুয়ালস টু 25/2 ইন্টু সময়। 25 দিয়ে যদি আমি এটাকে কাটি 8×4 আসবে, তাহলে সময় আসছে কত? 8×8 64 সেকেন্ড। এটা সি এর দাগে অ্যান্সার সঠিক। তাহলে পরের ট্রেনটা 64 সেকেন্ড সময় লাগবে ব্রিজকে অতিক্রম করতে। লাস্ট কোশ্চেন 95 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যার অনুপাত 11:25 সংখ্যা দুটি থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যার অনুপাত 4:11 আসবে? সংখ্যা দুটি থেকে কত বিয়োগ করলে, তাহলে দুটো সংখ্যা থেকে সেম সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 11 - x আর 25 - x করলে তাহলে সে অনুপাতটা কত আসবে? 4/11 আসবে। তাহলে এখানে 11×11 করলে 121 - 11x, এখানে 4×25 করলে এখানে 100 - 4x। তাহলে এইটা এদিকে নিয়ে আসলে কত? 11x - 4x, আর এইটা এদিকে নিয়ে আসলে হচ্ছে x।
মানে 121 মাইনাস 100 করলে 21 আসলো, তাহলে 7x ইকুয়ালস টু 21, তাহলে x ইকুয়ালস টু কত 3, তাহলে 3 বিয়োগ করতে হবে প্রথম অনুপাত থেকে, প্রথম ও লবেও বিয়োগ করতে হবে, হরেও বিয়োগ করতে হবে, মানে দুটো সংখ্যা থেকে 3 করে বিয়োগ করতে হবে, তাহলে এই দাগের অ্যান্সার সঠিক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।